হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োআর্ন। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর জীবনবিজ্ঞান থেকে রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার সমস্ত যে মডেল কোয়েশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো নিয়ে। আজকে আলোচনা করা হবে মডেল কোয়েশ্চেন পেপার 1 এটা নিয়ে। এরপরে প্রায় প্রত্যেক দিন আমি একটা করে মডেল কোয়েশ্চেন পেপার আলোচনা করব। তোমরা যদি ভিডিওটাকে লাইক করো তাহলে সবার মধ্যে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর আমার সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে রেখো প্রতিনিয়ত এইরকমভাবে টপিক আলোচনা পাওয়ার জন্য। তো চলো এখন আমরা আজকে ক্লাস 11-এর মডেল কোয়েশ্চেন পেপার 1 এটা শুরু করি। এটা রয়েছে হুগলি কলেজিয়েট স্কুল থেকে। দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, বায়োলজি শব্দটির প্রবক্তা হলেন অ্যারিস্টটল, ডারউইন, থিওফ্রাস্টাস না ল্যামার্ক? এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে অপশান ডি, ল্যামার্ক। দেখো, ল্যামার্ক হচ্ছে বায়োলজি শব্দটি প্রবর্তক করেছিলেন। এছাড়া এখানে যে অপশানগুলো রয়েছে সেখান থেকে দেখো, অ্যারিস্টটল কী করেছিলেন? অ্যারিস্টটল হচ্ছে ফাদার অফ বায়োলজি বলা হয় অ্যারিস্টটলকে, বা ফাদার অফ জুলজিও বলা হয়। আর এখানে ডারউইন তো জানো তোমরা, প্রাকৃতিক নির্বাচনবাদের জন্য বিখ্যাত। আর থিওফ্রাস্টাসকে ফাদার অফ বোটানি। ঠিক আছে, সবগুলো ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো, লাইকেনের ছত্রাক উপাদানকে কি বলে? আচ্ছা, তোমরা জানো লাইকেনটা কি? লাইকেন হচ্ছে ছত্রাক আর শৈবালের মধ্যে যে সহাবস্থান, মিথজীবিতা, তাকে বলা হচ্ছে লাইকেন। তাহলে সেখানে লাইকেনের যে ছত্রাক অংশটা রয়েছে তাকে কি বলা হয়? অপশানগুলো দেখো, মাইক্রোবায়ন্ট রয়েছে, কনসার্টিয়াম রয়েছে, ফাইকোবায়ন্ট আর হচ্ছে আর্কিগোনিয়াম আছে। লাইকেনের মধ্যে যে ছত্রাক অংশ তাকে বলা হয় মাইক্রোবায়ন্ট, আর শৈবাল অংশটাকে বলা হচ্ছে ফাইকোবায়ন্ট। ঠিক আছে। তারপরে দেখো, প্রদত্ত কোনটি প্রাথমিক ভাজক কলা নয়? এখানে রয়েছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, ফেলোজেন, প্লিরোম। এখান থেকে দেখো, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, প্লিরোম এগুলো কিন্তু প্রাথমিক ভাজক কলা। আর এখানে যে রয়েছে ফেলোজেন, এটা হচ্ছে প্রাথমিক ভাজক কলা নয়, এটা হচ্ছে গৌণ ভাজক কলা। এই ফেলোজেন কোথা থেকে তৈরি হয়? ফেলোজেন বা কর্ক ক্যাম্বিয়াম এটা তৈরি হয় আমাদের যে এপিডার্মিস রয়েছে, সেই এপিডার্মিস থেকে গৌণ বৃদ্ধির সময় ফেলোজেন তৈরি হয়। ঠিক আছে। আর প্রোটোডার্ম এখান থেকে কি তৈরি হয়? প্রোটোডার্ম থেকে উদ্ভিদের ত্বক তৈরি হয়। প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয় সংবহন কলা। আর প্লিরোম থেকে তৈরি হয়, এটাও তৈরি হয় সংবহন কলা। শুধু এখানে দুজন বিজ্ঞানী দুটো নাম দিয়েছে। একজন বিজ্ঞানী দিয়েছে প্রোক্যাম্বিয়াম নামটা, আর একজন দিয়েছে প্লিরোম নামটা। বিজ্ঞানী হ্যানস্টেন প্লিরোম নাম দিয়েছে, আর হাওয়ার্ড ল্যান্ড দিয়েছিল প্রোক্যাম্বিয়াম নামটা। ঠিক আছে। তারপরে দেখো, বেদানার ভোজ্য অংশ কি? বেদানার ভোজ্য অংশ পুষ্পাক্ষ, বীজত্বক, ফলত্বক না শস্য? বেদানার যে অংশটা খাওয়া হয় সেটা হচ্ছে রসালো বীজত্বক। ঠিক আছে। এটাকে বলা হয় ব্যালাস্টাও বলা হয়। ঠিক আছে। ব্যালাস্টা কি? ব্যালাস্টা হচ্ছে ওই যে বেরি জাতীয় ফলের ডিম্বাশয়টা যখন অধগর্ভ অবস্থায় থাকে তখন তাকে বলা হয় ব্যালাস্টা। আর বেদানা হচ্ছে কি তাহলে? হলো বেদানা হচ্ছে বেরি জাতীয় ফল, আর এর যে ডিম্বাশয়টা অধগর্ভ অবস্থায় আছে, অর্থাৎ হাইপোগাইনাস নিচে রয়েছে, তার জন্য এটাকে বলা হচ্ছে ব্যালাস্টা। ঠিক আছে। তারপরে দেখো, স্তন্যপায়ীদের হ্যাবার্সিয়ান তন্ত্র কোনটির অন্তর্গত? হ্যাবার্সিয়ান সিস্টেম জানো তোমরা এটা হয়তো। হ্যাবার্সিয়ান সিস্টেম হচ্ছে আমাদের যে কম্প্যাক্ট বোন আছে, সেই কম্প্যাক্ট বোনের একটা গঠনগত একক হচ্ছে হ্যাবার্সিয়ান তন্ত্র। এখানে হ্যাবার্সিয়ান তন্ত্রে এরকম দেখতে পাবে, যখন তোমরা আণুবীক্ষণিক গঠন পড়বে বোনের, তখন এই সেন্ট্রালে একটা নালী রয়েছে, তাকে বলা হয় হ্যাবার্সিয়ান ক্যানেল। আর এটাকে কেন্দ্র করে এরকম কয়েকটা স্তর রয়েছে, সেগুলোকে বলা হয় ল্যামেলি। ঠিক আছে। এই হ্যাবার্সিয়ান ক্যানেল এবং ল্যামেনি এগুলো নিয়ে কিন্তু তৈরি হয় হ্যাবার্সিয়ান তন্ত্র। এটা দেখা যায় কোথায়? বোন, অর্থাৎ কঙ্কালতন্ত্র সঠিক উত্তর হবে। তারপরের প্রশ্ন, ACS রাইবোজোমে এস অক্ষরটির অর্থ কী? অধঃক্ষেপণ গুণাঙ্ক, ভেদবার্গ একক, এ ও বি উভয়ই না কোনোটি নয়? এস কথার অর্থ এখানে দুটোই হবে, এ আর বি উভয়ই, অর্থাৎ এটাকে অধঃক্ষেপণ গুণাঙ্ক বলা হয় আর ভেদবার্গ এককও বলা হয়। তারপরের প্রশ্ন, কোন আরএনএটি প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে?
পিআরএনএ, এমআরএনএ, টিআরএনএ না জেনেটিক আরএনএ? এর সঠিক উত্তর হবে অপশান বি, এমআরএনএ, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ। এটা প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে। 8 প্রশ্ন, সিম্পোর্ট হলো এক প্রকার নিষ্ক্রিয় পরিবহন, সক্রিয় পরিবহন, ব্যাপন না সহায়ক ব্যাপন? সিম্পোর্ট হচ্ছে অপশান ডি, সহায়ক ব্যাপন। সিম্পোর্ট কি? সিম্পোর্ট হচ্ছে এরকম একটা পর্দা, সেই পর্দার মধ্য দিয়ে একই দিকে দুটো ভিন্ন পদার্থের অণু যখন অতিক্রম করে অপর অংশে পৌঁছে যায় তাকে বলা হচ্ছে সিম্পোর্ট। আর এখানে যে প্রোটিন সাহায্য করে তার জন্য এটাকে বলা হচ্ছে সহায়ক ব্যাপন। এটা হচ্ছে এক ধরনের ব্যাপন প্রক্রিয়া। আর এটা এখানে কি হয়, ওই প্রোটিন সাহায্য করে তার জন্য এটা হচ্ছে সহায়ক ব্যাপন। ঠিক আছে, তারপরে দেখো প্রতন্ত্রের খোলার প্রধান কারণ হলো রক্ষীকোষের ব্যাপন, অভিস্রবণ, অন্ত অভিস্রবণ, বহি অভিস্রবণ না প্লাজমোলাইসিস? দেখো পত্রন্ধ্র খোলে তার কারণ কি? পত্রন্ধ্র খোলে তার কারণ হচ্ছে অন্ত অভিস্রবণ। অর্থাৎ এভাবে যে গার্ড সেলগুলো রয়েছে সেই গার্ড সেলগুলোতে যখন রসস্ফীতি হয় তখন কিন্তু পত্রন্ধ্র খুলে যায়, আর যখন রসস্ফীতি শৈথিল্য হয়ে যায় তখন কিন্তু এগুলো বন্ধ হয়ে যায়। আর এই পত্রন্ধ্রের খোলা বন্ধ হওয়ার অনেকগুলো থিওরি রয়েছে, সেই থিওরিগুলো তোমরা পরে আলোচনা করা হবে। সেগুলো হচ্ছে স্টার্চ সুগার হাইপোথিসিস, আর রয়েছে পটাশিয়াম ম্যালেট হাইপোথিসিস। এগুলো আমরা যখন বিভিন্ন টপিক আলোচনা করব সেই সময় আলোচনা করব। ঠিক আছে, তারপরের প্রশ্ন, অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নিট কত অণু এটিপি উৎপন্ন হয়? 24, 8, 4 না 2? এর সঠিক উত্তর হবে অপশান ডি, 2 অণু। অর্থাৎ গ্লাইকোলাইসিসের সময় 2 অণুই এটিপি উৎপন্ন হয়, আর সেটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় গ্লুকোজে অক্সিজেন আসে কোথা থেকে? গ্লুকোজে কি থাকে? C6H12O6। এই যে অক্সিজেনটা এসেছে এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে জল থেকে, না বাতাসের অক্সিজেন থেকে, না CO2 থেকে, না জল এবং CO2 থেকে? এর সঠিক উত্তর হবে অপশান সি, CO2 থেকে। CO2-র মধ্যে যে অক্সিজেন ছিল সেটা এখানে এসেছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন 12তে, প্রদত্ত কোন অঙ্গটি কোনো পাচক উৎসেচক তৈরি করে না? যকৃৎ, পাকস্থলী, অগ্নাশয়, লালাগ্রন্থি? এর সঠিক উত্তর হবে যকৃৎ। যকৃৎ থেকে কোনো পাচক উৎসেচক খরিত হয় না। তারপরের প্রশ্ন, প্রদত্ত কোনটি পেশাগত ফুসফুসের রোগ? সিলিকোসিস, হাঁপানি, এমফাইসেমা, অ্যানজাইমা, পেক্টোরিস? এর মধ্যে পেশাগত যেটা ফুসফুসের রোগ সেটা হচ্ছে সিলিকোসিস। 14 নম্বর প্রশ্ন, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন কোনটা? ফাইব্রিনোজেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন না হেপারিন? দেখো রক্ততঞ্চনের জন্য যেটা প্রয়োজন প্রোটিন সেটা হচ্ছে ফাইব্রিনোজেন, অর্থাৎ অপশান এ। তারপরে আমরা চলে যাব এর পরের সেকশানে। এখানে রয়েছে 1 মার্কের প্রশ্ন, ভেলামেন কি? ভেলামেন তোমরা জানো, ভেলামেন হচ্ছে যেগুলো পরাশ্রয়ী উদ্ভিদের মূল, অর্থাৎ যাদেরকে এপিফাইটিক রুট বলা হয়, সেখানে স্পঞ্জের মতো যে কিছু কলাস্তর থাকে যার সাহায্যে ওই উদ্ভিদ বাইরে বায়ু থেকে যে জলীয় বাষ্প শোষণ করে তাদেরকে বলা হয় ভেলামেন। আর এই রকম স্ট্রাকচার কোথায় দেখতে পাওয়া যায়? অর্কিড, রাসনা এই সমস্ত উদ্ভিদে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, কোন যন্ত্রের সাহায্যে বাষ্পমোচনের হার নির্ণয় করা হয়? বাষ্পমোচনের যে হার নির্ণয় করার যন্ত্র সেটার নাম হচ্ছে গ্যানোং-পোটোমিটার। আর এখানে অথবা রয়েছে, কোন হরমোন উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণ করে? এটা ক্লাস 10 থেকে পড়ে আসছো, জানো অবশ্যই, এটা কমেন্ট করে জানাও এর সঠিক উত্তর কী হবে। ঠিক আছে, তারপরে দেখো, পায়ের কোন অস্থিটি দেহের ওজন বহন করে? পায়ে আমাদের যে হাড়গুলো রয়েছে তার মধ্যে কোন হাড়টা আমাদের দেহের সমস্ত ওজনকে বহন করে? এর সঠিক উত্তর হবে টিবিয়া। ঠিক আছে, এখানে দেখো আমাদের কোমরের নিচে ফিমার রয়েছে, ফিমারের পরে এখানে দুটো হাড় থাকে, একটা হচ্ছে টিবিয়া, ফিবুলা। তার মধ্যে টিবিয়া যে হাড়টি সেটা হচ্ছে আমাদের দেহের ওজনকে বহন করে। তারপরে দেখো, একটি নিউরনের রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল কত? আর অথবা রয়েছে, থাইমাস গ্রন্থি থেকে ক্ষরিত হয় এমন একটা হরমোনের নাম লেখো। প্রথমে দেখো, নিউরনের যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল সেটা হচ্ছে 70 মিলিভোল্ট। আর সেকেন্ড যে প্রশ্নটা, থাইমাস গ্রন্থি থেকে যে হরমোন ক্ষরিত হয় তাকে বলা হচ্ছে থাইমোসিন।
এই হরমোনটা কি করে? এই হরমোনটা আমাদের টি লিম্ফোসাইট যে অংশটা রয়েছে, টি লিম্ফোসাইট তৈরি করতে সাহায্য করে, যার জন্য আমাদের অনাক্রমতাতন্ত্র সুগঠিত হয়। আর এই থাইমোসিন যে গ্রন্থি, এটা কিন্তু যখন আমাদের বয়স কম থাকে তখন কিন্তু এটা খুব সক্রিয় থাকে, তারপরে বয়স বাড়তে বাড়তে এটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে যায়। এক সময় নিষ্ক্রিয় হয়ে যায়, তখন কিন্তু আমাদের টি লিম্ফোসাইট তৈরি হয় না, তার জন্য যখন বয়স বাড়ে তখন বিভিন্ন রোগের প্রকোপও বাড়ে। তারপরে চলে এসো বিভাগ গ্রুপ বি রয়েছে। এখানে যে প্রশ্নটা রয়েছে, জীববৈচিত্র্য সংরক্ষণে চিড়িয়াখানা দুটো ভূমিকা লেখো। এগুলো তোমরা পারবে অবশ্যই। চিড়িয়াখানা কী করে? এখানে বিভিন্ন যে প্রজাতি, যেগুলো বিপন্ন প্রজাতি, সেগুলোর এক্সিটু সংরক্ষণ করা হয়। তাছাড়া এখানে যে বিভিন্ন ট্যাক্সোনমিবিদ যারা রয়েছে তারা এখানে গবেষণা করে বিভিন্ন বৈশিষ্ট্যকে পর্যবেক্ষণ করে শনাক্তকরণ করে। ঠিক আছে, এগুলো জীববৈচিত্র্য সংরক্ষণে চিড়িয়াখানা এইভাবে ভূমিকা পালন করে। তারপরে দেখো যৌগিক ফল কাকে বলে, এর একটা উদাহরণ দাও। যৌগিক ফলও জানো তোমরা, যখন সমগ্র পুষ্পবিন্যাস একটা ফলে পরিণত হবে তখন সেটাকে বলা হয় যৌগিক ফল। এক্ষেত্রে কি হয়, একটা ফুলে তো অনেকগুলো অংশ থাকে, একটা পুষ্পবিন্যাসে অনেকগুলো ফুল থাকে, সেইটা যখন একসঙ্গে একটা ফলে পরিণত হয়ে যায় তখন সেখানে অনেকগুলো ডিম্বাশয় নিষিক্ত হয়, তার ফলে অনেকগুলো ফল একসঙ্গে যুক্ত হয়ে একটা ফল তৈরি করে, সেটাকে বলা হচ্ছে যৌগিক ফল। এরকম এর উদাহরণ কী হবে? এর উদাহরণ হবে ডুমুর, আনারস, এইগুলো। তারপরে অথবাতে রয়েছে হৃৎপেশির বৈশিষ্ট্য লেখো। হৃৎপেশি দেখো, আমাদের হৃৎপিণ্ডে যে পেশি রয়েছে তাকে বলা হচ্ছে হৃৎপেশি। আর হৃৎপেশির কী ভূমিকা রয়েছে? হৃৎপেশির বৈশিষ্ট্য, হৃৎপেশি হচ্ছে অনৈচ্ছিক পেশি, অর্থাৎ এটা আমরা নিজের ইচ্ছায় কিন্তু তাকে সংকোচন আর প্রসারণ করতে পারি না। তাছাড়া এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক রয়েছে, আর এখানে কি হয়, যে পেশি তন্তুগুলো রয়েছে, হৃৎপেশির যে পেশি তন্তুগুলো, সেগুলো সাইটোপ্লাজমীয় কানেকশন তাদের মধ্যে দেখা যায়, দুটো পেশি তন্তুর মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ দেখা যায়। তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন রয়েছে, লব্ধ প্রোটিন কাকে বলে, এর উদাহরণ দাও। লব্ধ প্রোটিন কী হবে? লব্ধ প্রোটিন হচ্ছে, দেখো, বিভিন্ন কারণে, যেমন হচ্ছে আদ্র বিশ্লেষণ বা কোনো তঞ্চন, এই কতগুলো কারণের জন্য একটা প্রোটিন যখন আর একটা প্রোটিনেরই ফর্মে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু এটা ছিল অ্যাক্টিভ আর এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন সেটাকে, এই নতুন যে প্রোটিনটা, সেটাকে বলা হয় লব্ধ প্রোটিন। এরকম উদাহরণ তোমরা বলতে পারো, ডিম যখন নর্মাল থাকে সেখানে প্রোটিনটা, যে অ্যালবুমিন প্রোটিন, সেটা ঠিকই থাকে, সক্রিয় থাকে, তারপরে যখন সেটাকে সেদ্ধ করে দেওয়া হয় তখন কি হয়, সেটা তঞ্চিত হয়ে জমে যায়, তখন কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের লব্ধ প্রোটিন, এটাকে কোয়াগুলেটেড প্রোটিনও বলা হয়। তারপরে 8 দেখো, হাইড্রোপনিক্স কাকে বলে। হাইড্রোপনিক্স কি? এটা হচ্ছে একটা পদ্ধতি যেখানে, দেখো, আমরা গাছ কোথায় লাগাই? আমরা মাটিতে লাগাই, কিন্তু বর্তমানে বিজ্ঞানী কি করলো, গাছকে মাটিতে না লাগিয়ে সেখানে জলের পাত্রে, জলে বিভিন্ন রকম, মাটিতে যত রকম পুষ্টি থাকে সেই পুষ্টিগুলো সাপ্লাই করলো, তারপরে এখানে জলের উপর উদ্ভিদের মূলকে নিমজ্জিত করে যখন এইরকমভাবে চাষ করলো, সেই পদ্ধতিকে বলা হয় হাইড্রোপনিক্স। ঠিক আছে, আর এটা কি, এর সুবিধা কি? এটা দেখো, মাটি না লাগার জন্য মরুভূমিতে যে উদ্ভিদগুলো চাষ করা কষ্টকর হতো, সেটা কিন্তু এই জলে পুষ্টিদ্রব্য প্রয়োগ করে মরুভূমি অঞ্চলে এই চাষ করাটা খুবই সহজ হয়। তাছাড়া হচ্ছে অসময়ে যে আমরা সব জিনিস পাই না, যদি এই পদ্ধতিতে চাষ করি তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো ফসল কিন্তু আমরা পেতে পারি। ঠিক আছে, তারপরে দেখো টিসিএ চক্র কাকে বলে এবং কেন বলে। টিসিএ চক্রের পুরো নাম কি? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ঠিক আছে, এটা কাকে বলা হয়? এটা হচ্ছে ক্রেবস চক্রকে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। কারণ কি, দেখো, ক্রেবস চক্রের প্রথম যে যৌগটা তৈরি হয় সেটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড।
এখানে কি থাকে, এখানে থাকে 3টি COOH গ্রুপ থাকে, 3টি COOH গ্রুপ থাকে, তার জন্য এটাকে বলা হয় ট্রাই, 3টের জন্য ট্রাই, আর কার্বক্সিলিক গ্রুপের জন্য ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। তারপর দেখো 9 রয়েছে পিত্তরসে কী কী পিত্তলবণ থাকে, আর এর সঙ্গে রয়েছে মাইসেলি কি। দেখো পিত্তরসে যে লবণগুলো থাকে সেটা হচ্ছে সোডিয়াম টারকোলেট আর হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট। এবার দেখো মাইসেলি কি। মাইসেলি দেখবে তোমরা যখন তোমরা পৌষ্টিক তন্ত্র পড়বে সেই সময় বুঝতে পারবে যে ক্ষুদ্রান্তের যে জুনাম রয়েছে সেখানে উচ্চ ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে মনোগ্লিসারাইডগুলো ও ফসফোলিপিডগুলো এগুলো একত্রিত হয়ে তারপরে পিত্ত লবণ দ্বারা আবৃত হয়ে যে 40 থেকে 200 অ্যাংস্ট্রম বিশিষ্ট কতগুলো কণা তৈরি করে সেগুলোকে বলা হয় মাইসেলি। ঠিক আছে, এটাই মনে রাখো মাইসেলি এটাকেই বলা হচ্ছে। তারপরে গ্রুপ সিতে চলে এসো, এখানে 3 নম্বরের প্রশ্ন রয়েছে। 3 নম্বরের প্রশ্নগুলো আমি হালকা হালকা করে বলে যাব, তোমরা বইতে পেয়ে যাবে। আর যেটা পারবে না তো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের একটু ডিটেলস ভিডিও বানিয়ে পরে আপলোড করব। দেখো মোলাস্কা পর্বে 2টি বৈশিষ্ট্য লিখে একটা প্রাণীর বিজ্ঞানসম্মত নাম লেখো। মোলাস্কা জানো তোমরা, মোলাস্কাতে কী দেখা যায়? মোলাস্কাতে ম্যান্টেল যে পর্দা সেটা দেখা যায়, যেটা আছে কী করে সমগ্র ভিসেরাল মাসকে ঢেকে রাখে। আর এখানে তাদের অঙ্কীয় তলে কী থাকে? মাংসল পথ থাকে, যেটা গমনাঙ্গ হিসেবে কাজ করে। তাছাড়া তাদের মুখছিদ্রে র্যাডুলা নামক একটা গঠন রয়েছে, যেটা খাদ্য গ্রহণে সাহায্য করে। আর এর বিজ্ঞানসম্মত নাম কী হবে? পাইলা গ্লোবোসা হবে, পাইলা গ্লোবোসা। ঠিক আছে, বিজ্ঞানসম্মত নামের নিচে অবশ্যই আন্ডারলাইন দেবে, নাহলে কিন্তু তোমাদের ক্ষমা করা হবে না। তারপরের প্রশ্ন, প্রোটোথেরিয়া ও মেটাথেরিয়ার দুটো পার্থক্য লেখো। গোলকৃমি কোন পর্বের অন্তর্গত? প্রোটোথেরিয়া আর মেটাথেরিয়ার পার্থক্য তোমরা পারবে অবশ্যই। প্রোটোথেরিয়াতে জানো তোমরা পিনা থাকে না, মেটাথেরিয়াতে থাকে। তারপরে প্রোটোথেরিয়াতে টিট অর্থাৎ স্তনবৃন্ত থাকে না, মেটাথেরিয়াতে থাকে। মার্সুপিয়াম প্রোটোথেরিয়াতে থাকে না, মেটাথেরিয়াতে থাকে। ঠিক আছে, এইগুলো। আর একটা করে উদাহরণ দিয়ে দেবে। প্রোটোথেরিয়া হচ্ছে তোমার প্লাটিপাস, আর মেটাথেরিয়া হচ্ছে ক্যাঙ্গারু। আর গোলকৃমি কোন পর্বের প্রাণী? গোলকৃমি হচ্ছে অ্যাস্কেলহেলমিনথিস বা নিমাটোহেলমিনথিস। ঠিক আছে, তারপরের প্রশ্ন, যে কোনো 3 প্রকার পরিবর্তিত মৃদগত কাণ্ডের বর্ণনা দাও। পরিবর্তিত মৃদগত কাণ্ড, এটা কী হবে? মৃদগত কাণ্ড অর্থাৎ যে কাণ্ডটা মাটির নিচে রয়েছে তাদেরকে বলা হচ্ছে মৃদগত কাণ্ড। আর এরকম 3টে কাণ্ডের তোমরা উদাহরণসহ একটু বিবরণ দিয়ে দেবে। একটা লিখবে রাইজোম বা গ্রন্থিকাণ্ড, জানো তোমরা এটা মাটির সঙ্গে অনুভূমিকভাবে এগিয়ে যায়, বিন্যস্ত থাকে। যে এরকম হচ্ছে উদাহরণ কী হবে? আদা হবে, হলুদ হবে। তারপরে স্ফীতকন্দ লিখতে পারো। স্ফীতকন্দ কী হবে? স্ফীতকন্দ এরকম স্ফীত স্ট্রাকচার, যেটা হচ্ছে তোমার আলু। ঠিক আছে, আর একটা কী হয়? গুঁড়িকন্দ। গুঁড়িকন্দরও সেম এইরকম স্ফীত হয়, তবে এখানে একটু পার্থক্য রয়েছে। এটা হচ্ছে ওল হচ্ছে গুঁড়িকন্দ। ঠিক আছে, এইগুলো একটু ডিটেলস তোমরা বই থেকে পেয়ে যাবে উত্তরটা। আমি বেশি ডিটেলসে আলোচনা করছি না এখন। যদি তোমাদের প্রবলেম হয় তাহলে কিন্তু পরের ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করো, আমি আছি তোমাদের হেল্প করার জন্যই। তারপরে চলে এসো, এখানে রয়েছে যে কোনো 3 প্রকার রেসিমোজ পুষ্পবিন্যাসের উদাহরণসহ বিবরণ দাও। দেখো রেসিমোজ অনেকগুলো রয়েছে। রেসিমোজের মধ্যে রয়েছে রেসিম রয়েছে, তারপরে সেকেন্ড স্পাইক বা মঞ্জরি রয়েছে, করিম রয়েছে, তারপরে চমসা মঞ্জরি বা স্প্যাডিক্স রয়েছে, তারপর ক্যাটকিন রয়েছে, আর হচ্ছে স্পাইকলেট রয়েছে। এতগুলো রয়েছে, তোমরা যে কোনো একটা 3টা বলেছে এখানে। 3 প্রকারের রেসিমোজ পুষ্পবিন্যাসের বই থেকে তোমরা খাতাতে লিখে নাও, একবার প্র্যাকটিস করে নাও, তাহলে ভালো হয়ে যাবে। আর অবশ্যই উদাহরণগুলো লিখবে। তারপরে চলে আসো পুরুষ আর স্ত্রী আরশোলার মধ্যে পার্থক্য। এটাও তোমরা পারবে অবশ্যই। পুরুষ আর স্ত্রী আরশোলার মধ্যে কী কী পার্থক্য দেখা যায়? এর মধ্যে প্রথম যে প্রধান পার্থক্য সেটা হচ্ছে অ্যানাল স্টাইল। তোমরা জানো অ্যানাল স্টাইল হচ্ছে মেল ককরোচে থাকে, আর হচ্ছে ফিমেলে থাকে না। মেলের হচ্ছে দীর্ঘ শৃঙ্গ হয়, আর ফিমেলের ক্ষেত্রে ছোট হয়, এইগুলো। তারপরে হিমোসিল কি? হিমোসিল তোমরা জানো
সিলোম পড়েছো, সিলোম যখন হচ্ছে রক্তপূর্ণ থাকে তখন তাকে বলা হয় হিমোসিল, অর্থাৎ রক্তপূর্ণ সিলোমকে বলা হয় হিমোসিল। ঠিক আছে, পরে কোষপ্রাচীরের পরমাণু গঠন সম্পর্কে আলোচনা করো। কোষপ্রাচীরের পরমাণু গঠন তোমরা বইতে অবশ্যই পেয়ে যাবে, এটাকে একটু বড় করে লিখতে হবে, যতই 3 মার্কের থাকুক। এরকমভাবে দুটো বাইলেয়ার থাকবে অবশ্যই জানাবো, হেড আর টেল, দুটো লিপিডের বাইলেয়ার, আর এখানে মাঝে মাঝে প্রোটিন থাকবে, ইন্ট্রিনসিক প্রোটিন যেগুলো বাইরের দিকে থাকলে হবে, এক্সট্রিনসিক প্রোটিন এখানে বাইরের দিকে শর্করা থাকতে পারে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু ছবি সহ তরল মোজাইক মডেলটা কিন্তু বর্ণনা করবে। তারপরে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের 3টি পার্থক্য লেখো, এগুলো পারবে অবশ্যই। প্রায় তোমরা 8 থেকে এই প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক পড়ে আসছো, তার মধ্যে তোমরা যে পয়েন্টগুলো উল্লেখ করবে সেগুলো আমি বলে দিচ্ছি। সেখানে রাইবোজোমের কথা উল্লেখ করবে, নিউক্লিয়াস কীরকম সেগুলো উল্লেখ করবে, আর হচ্ছে অঙ্গাণুগুলো কীরকম উল্লেখ করবে। ঠিক আছে, তারপরে দেখো 14তে রয়েছে উৎসেচকের কার্যপদ্ধতি সংক্রান্ত প্রণোদিত সংযুক্তি মডেলটি ব্যাখ্যা করো। প্রণোদিত সংযুক্তি মডেল, এইটার বাংলা থেকে তোমরা কিন্তু ভয় পাবে না, এটার ইংরেজিটা হচ্ছে ইনডিউসড ফিট মডেল, আমরা ইংরেজি নামে বেশি পরিচিত। এটা হচ্ছে ইনডিউসড ফিট মডেল, অর্থাৎ এটা কীরকম হয় একটু বলে দিচ্ছি। এটার প্রবর্তককে ড্যানিয়েল ই কোসল্যান্ড, তিনি কি করেন, উৎসেচকের একটা অ্যাক্টিভ সাইট রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে উৎসেচক, তার অ্যাক্টিভ সাইট এটা। এবার এখানে কি হয়, যখন একটা সাবস্ট্রেট আসবে সেই সাবস্ট্রেটের আকারের ওপর ভিত্তি করে উৎসেচকের অ্যাক্টিভ সাইট পরিবর্তিত হয়ে যাবে। যেরকম সাবস্ট্রেট আসবে সেই রকম সাবস্ট্রেটের আকারে উৎসেচকের অ্যাক্টিভ সাইট পরিবর্তিত হয়ে যাবে এর হেল্পে। ঠিক আছে, এই জন্য তাকে বলা হচ্ছে ইনডিউসের জন্য সাবস্ট্রেট ইনডিউস করবে উৎসেচককে তার অ্যাক্টিভ সাইটকে চেঞ্জ করার জন্য, এটাকে বলা হচ্ছে ইনডিউসড ফিট মডেল। এখানে তোমরা পেয়ে যাবে দুটো রিজিয়ন রয়েছে, একটা হচ্ছে ব্যাট্রাসিং রিজিয়ন যেটা হচ্ছে যেখানে যুক্ত হয়, আর একটা রয়েছে তোমার ক্যাটালাইটিক রিজিয়ন, সেখানে প্রোডাক্ট তৈরি হয়, অর্থাৎ উৎসেচক থেকে প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, এগুলো তোমরা মেনশন করবে অবশ্যই। তারপরে চলে এসো 15 নম্বর প্রশ্ন রয়েছে, অ্যান্টি ট্রান্সপিরেন্ট বলতে কী বোঝো, একটা উদাহরণ দাও। ট্রান্সপিরেন্ট মানে কি, বাষ্পমোচন। অ্যান্টি ট্রান্সপিরেন্ট, বাষ্পমোচনকে যারা প্রতিরোধ করবে তাদেরকে বলা হবে অ্যান্টি ট্রান্সপিরেন্ট। এরকম একটা কেমিক্যালের উদাহরণ তোমরা দেবে, আমি একটা বলে দিচ্ছি ABA অর্থাৎ অ্যাবসাইসিক অ্যাসিড। তোমরা আরও একটা দুটো কমেন্ট করে জানাবে কী কী পদার্থ আছে যেগুলো অ্যান্টি ট্রান্সপিরেন্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, তারপরে চলে এসো PS1 আর PS2 এর মধ্যে দুটি পার্থক্য লেখো, আর ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় স্থানে কোন ধাতব মৌল থাকে, এটা জানো তোমরা, কেন্দ্রে কে থাকে, ম্যাগনেসিয়াম থাকে। ঠিক আছে, আর এখানে PS1 আর হচ্ছে PS2 এর পার্থক্য কী, PS2 দেখো এখানে রিয়াকশান সেন্টার লিখবে একটা, এটা হচ্ছে P700 আর এটা হচ্ছে 680, এদের রিয়াকশান সেন্টার। এটা হচ্ছে চক্রাকার অর্থাৎ সাইক্লিক আর হচ্ছে নন সাইক্লিকে হেল্প করে, আর এটা হচ্ছে শুধুমাত্র নন সাইক্লিকে হেল্প করে। ঠিক আছে, তারপর এটা কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে স্ট্রোমাল এমএলিতে পাওয়া যায়, আর এটা হচ্ছে গ্রানাল এমএলিতে পাওয়া যায়। ঠিক আছে, আর এখানে কি তৈরি হয়, PS1 হচ্ছে NADPH2 উৎপন্ন হয়, NADPH2, আর এখানে কি তৈরি হয়, O2 উৎপন্ন হয়। এগুলো লিখো। তারপরে চলে এসো বাসন্তীকরণ কাকে বলে, দুটি গুরুত্ব লেখো। বাসন্তীকরণ অর্থাৎ ভার্নালাইজেশন বলা হয় এটাকে। এটা কি, দেখো নির্দিষ্ট একটা সময় ধরে যদি কম তাপমাত্রা প্রয়োগ করে ফুল ফোটানোর যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে ভার্নালাইজেশন। দেখো এটা কিন্তু কৃত্রিমভাবে করা হয়, এখানে কম তাপমাত্রা প্রয়োগ করে নির্দিষ্ট সময়ের আগে কিন্তু ফুল ফোটানো হয়ে যায়। ঠিক আছে, এর গুরুত্ব তাহলে কী হবে, আমরা শীতকালীন গম যে কোনো কিছুর চাষ সেটাকে আমরা গ্রীষ্মকালেও করতে পারবো। ঠিক আছে, এরকমভাবে আর ফুল ফোটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এরপরে চলে এসো বায়ু ধারকত্ব কাকে বলে, এর স্বাভাবিক পরিমাণ কত। বায়ু ধারকত্ব অর্থাৎ যাকে বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি, ভিসি। ঠিক আছে, ভিসি কি, আমাদের যে আমরা শ্বাস গ্রহণ করছি আবার ছাড়ছি, আমরা যদি এরকম করি যে একবার বলপূর্বক শ্বাস নিলাম আবার বলপূর্বক শ্বাস ছাড়লাম, ঠিক আছে, যদি এরকম করা হয় তাহলে আমরা নেওয়ার পর বলপূর্বক শ্বাস নেওয়ার পর বলপূর্বকভাবে আবার শ্বাস ত্যাগের মাধ্যমে
আমাদের ফুসফুস থেকে, দুটো ফুসফুস থেকে যে পরিমাণ বায়ু বাইরে নির্গত করব, সেই পরিমাণ বায়ুকে বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ঠিক আছে, নেওয়ার পর যতটা ছাড়া হবে সেটাকেই বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এর পরিমাণ কিন্তু ভ্যারি করে মেল আর ফিমেলে। মেলের ক্ষেত্রে হচ্ছে 4.5 থেকে 4.8 লিটার, আর ফিমেলের ক্ষেত্রে 3.0 থেকে 3.5 লিটার। ঠিক আছে, তারপরে চলে এসো অথবাতে রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রভাবগুলির সম্পর্কে আলোচনা করো। রক্তচাপ কার কার উপর নির্ভর করে? রক্তচাপ হচ্ছে আমাদের হার্ট রেটের উপর নির্ভর করে। হার্ট রেট এটা হচ্ছে সমানুপাতিক। ব্লাড প্রেশার, যদি হার্ট রেট বাড়ে তাহলে ব্লাড প্রেশার বাড়বে। ঠিক আছে, তারপর রক্তের পরিমাণ, কোয়ান্টিটি অফ ব্লাড, এটাও হচ্ছে সমানুপাতিক। যদি পরিমাণ বেশি হয় রক্তের তাহলে ব্লাড প্রেশার বাড়বে। তারপরে দেখো আমাদের যে রক্তবাহ রয়েছে সেগুলোর যে গহ্বরটার ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসানুপাতিক। ঠিক আছে, যদি গহ্বর ছোট হয় তাহলে কিন্তু ব্লাড প্রেশার বাড়বে, আর যদি গহ্বর বড় হয় তাহলে কিন্তু ব্লাড প্রেশার কমবে। আর হচ্ছে কার্ডিয়াক আউটপুটের উপর নির্ভর করে। কার্ডিয়াক আউটপুটের ক্ষেত্রেও কিন্তু সমানুপাতিক থাকে। ঠিক আছে, এরপরে দেখো সাইনোভিয়াল অস্থিসন্ধির চিত্র অঙ্কন করে যে কোনো দুটি অংশ চিহ্নিত করো। সাইনোভিয়াল তোমরা জানো, দুটো অস্থির যে সংযোগস্থল সেটাকে বলা হয় সাইনোভিয়াল। এখানে দুটো অস্থি থাকবে, তারপর সাইনোভিয়াল মেমব্রেন থাকবে। এরকম আমার ছবিটা কিন্তু ভালো হচ্ছে না, তোমরা কিন্তু বই দেখে ভালো করে আঁকবে। এখানে একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপকে বলা হবে সাইনোভিয়াল ক্যাভিটি। আর এখানে লিকুইড থাকবে যেটা হচ্ছে দুটো হাড়ের ঘর্ষণকে রোধ করবে। ঠিক আছে, এইভাবে তোমরা পয়েন্টিংও করবে। আর তারপরে থাকলো বিভাগ ডি। এটাতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই বড় বড় রয়েছে, এগুলো তোমরা বাড়িতে দেখবে। যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবশেষে এখানে তোমাদের দেখবে উত্তর দেওয়া থাকবে এমসিকিউ এর। এমসিকিউ এর উত্তর এখানে দেওয়া আছে। আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু ঠিক, আর তোমাদের হয়তো প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, তার জন্য আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু মাথায় রাখবে। আর এর পিডিএফটা দেওয়া থাকবে ডেসক্রিপশানে। যাদের কোয়েশ্চেন ব্যাংক নেই তোমরা কিন্তু এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে পড়তে পারো। ঠিক আছে ফ্রেন্ডস, এখন এটুকুই থাক। এরপরের দিন আবার মডেল কোয়েশ্চেন পেপার 2 নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো রেগুলার আপডেট পাওয়ার জন্য।